ব্রিটিশরা বরাবরই ভারতীয়দের অবহেলা, তুচ্ছ, নোংরা, অসভ্য জাতি এগুলো বলেই ডেডিকেট করতো, ডাকতো। তবে 1921 সাল, যেই সালে এইসব ভুল ধারণাগুলো ব্রিটিশের সব চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল, ভারতে প্রথম খুঁজে পাওয়া গেল প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা, যেখানে দেখা গেল ভারতের মানুষেরা বা ভারতে এমন এক সভ্যতা ছিল, যেই সভ্যতার মানুষেরা যেমন ছিল পয় পরিষ্কার, তেমন তাদের নগর শৈলী, তেমন তাদের ব্যবসা বাণিজ্য, তেমন তাদের বিকাশ, তেমন তাদের সবকিছু, যেমন বর্তমানে নগরে তুমি আমি বসবাস করছি। ব্রিটিশ দেখে তো অবাক হয়ে গেল যে এরকমও কিছু হতে পারে ভারতীয়দের সাথে। তারপরে খোদাইয়ের কাজ শুরু হলো, খুঁজে পাওয়া গেল প্রথম সাইট, যার নাম হরপ্পা। একেই আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নামে জেনে থাকি, যাকে আমরা সব থেকে প্রাচীন সভ্যতা নামে জানছি। পুরো বিশ্বের মধ্যে যে প্রাচীন সভ্যতাগুলো ছিল, তার মধ্যে সব থেকে বড় যদি কোনো সভ্যতা থেকে থাকে, তাহলে সেটা সিন্ধু সভ্যতা। সেই সময় মানুষ, মানে আজ থেকে প্রায় 5000 বছর আগে মানুষ নগর কেন্দ্রিক সভ্যতায় ছিল। মানুষ ব্যবসা করত, চাষাবাদ করত, আরো অনেক কিছুর ব্যবহার করত। শিলমোহর ছিল, এছাড়াও সুইমিং পুল, বাথটব, আমরা বলি না 16 আনায় 1 টাকা, এইসব কনসেপ্টগুলো, ইট, পোড়া ইট, যেসব দিয়ে বাড়ি বিল্ডিং তৈরি হতো, সমস্ত কিছু ছিল। তো চলো, এই জায়গা থেকে চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আজকে এই কনসেপ্টটা, সিন্ধু সভ্যতাটা আমরা গল্পের ছলে বুঝবো, এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে, দেখো কত প্রশ্ন এই টপিক থেকে এসেছে। এই টপিকের প্রশ্নগুলো ভাই তুমিও করতে পারবে কয়েক সেকেন্ডে, তার চ্যালেঞ্জ তোমায় আমি করছি। যদি আজকের ক্লাসটা তুমি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো, তারপরেরই ভিডিও আসবে যেখানে আমি এই সিন্ধু সভ্যতার সমস্ত প্রশ্ন করব এবং তুমি কিন্তু করতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা মূলত সিন্ধু নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম, পুরো যে বিশ্ব রয়েছে, পুরো বিশ্বের মধ্যে শুধু কি সিন্ধু সভ্যতাই ছিল একমাত্র সভ্যতা? আমি বলবো না। এই যে আমি একটা ওয়ার্ল্ড ম্যাপের চিত্র নিয়েছি, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। আমরা সর্বপ্রথম যে সভ্যতার কথা শুনতে পাই সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। তারপরে যে সভ্যতার কথা আমাদের কানে আসে সেটাকে আমরা বলবো নীল নদের সভ্যতা। তারপরে আমরা চীনি সভ্যতাকে পাই, এবং এই যে 3টে সভ্যতার কথা বললাম, 1 মেসোপটেমিয়ার সভ্যতা, 2 নীল নদের সভ্যতা, 3 হচ্ছে চীনি সভ্যতা। এই 3টি সভ্যতার থেকেও সব থেকে বড় সভ্যতা বা লার্জ যদি বলো, তাহলে কে ছিল? এই সিন্ধু সভ্যতা। একটু যদি আমরা ম্যাপের আকারে দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো, এই যে নীল নদের সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, আর এই যে ইয়েলো রিভারের পাশে এটা হচ্ছে চীনি সভ্যতা। পুরো বিশ্ব জুড়ে এই কটাই সভ্যতা ছিল, কিন্তু সব থেকে বড় সভ্যতা কে ছিল? আমাদের সিন্ধু সভ্যতা। এবং সব থেকে পুরনো যদি কাকে বলা হয়, তাহলে সেটা হচ্ছে এই যে মেসোপটেমিয়ার সভ্যতা। মেসোপটেমিয়ার মানুষেরা বা মেসোপটেমিয়ার লোকেরা ভারতের সিন্ধু সভ্যতার মানুষদেরকে কি নামে ডাকতো জানো? তারা মেহুলা বলে ডাকতো। পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছে যে মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতার মানুষদেরকে কি বলে ডাকতো? আমরা বলবো মেহুলা। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, বা আমি পাশে দিয়ে দেবো, এই যে সিন্ধু সভ্যতা যেটা ভারতে অবস্থান করছে, তুমি যদি একটু খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে ভারতের এই জায়গা থেকে সিন্ধু নদী বইছে। মূলত আমরা 3টে দেশকে পাবো, পাকিস্তান, আফগানিস্তান এবং তার সাথে সাথে ভারত। এই 3টে দেশ জুড়ে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। মূলত এই সাইটটা বা এই পুরো জায়গাটাকে আমরা এই সভ্যতা দেখতে পাই। আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। চলো আমরা একটু আরো ডিটেলসে জানি, যাকে আমরা মেসোপটেমিয়ার সভ্যতা বলছি, বা যাকে আমরা অনেক সময় কি বলে থাকি? সুমেরু সভ্যতা। দেখো সব থেকে পুরনো সভ্যতা, আর এই সভ্যতাটা কাঁসার যুগ, ব্রোঞ্জের যুগে শুরু হয়েছিল। আমরা যদি দ্বিতীয় চলে আসি, মিশরের সভ্যতা, এটা কিন্তু নীল নদীর কেন্দ্র করে গড়ে উঠেছিল, মিশর এবং আফ্রিকায়। এটাও কিন্তু কাঁসার যুগে গড়ে উঠেছিল। একটা কথা আমি বলি, এই নীল নদের সভ্যতা বলো, মেসোপটেমিয়ার সভ্যতা বলো, কি তুমি নীল নদের সভ্যতা বলো, চীনি সভ্যতা বলো, সবগুলোই কিন্তু কোনোটাই লোহা আবিষ্কারের পরে হয়নি, সব লোহা আবিষ্কারের আগে হয়েছে। মানে মানুষ যখন পাথরের ব্যবহার করত, তারপরে আস্তে আস্তে মানুষ তামার ব্যবহার শিখলো, তামার সাথে টিন মিশিয়ে মানুষ কাঁসা বা ব্রোঞ্জের ব্যবহার করছিল। ঠিক এই সময় আমরা বিভিন্ন সভ্যতার বিকাশ দেখতে পাই, বিভিন্ন সভ্য মানুষদেরকে দেখতে পাই, যারা
খুব সুন্দরভাবে নিজেদেরকে মডিফাই করেছিল। এখন আমাদের কাছে টেকনিক্যাল প্রচুর প্রযুক্তি রয়েছে, তারপরেও আমরা না সেই স্বচ্ছতাটা মেনটেন করতে পারি না যেটা সিন্ধু সভ্যতার মানুষেরা মেনটেন করতো। আর ওদিকে ব্রিটিশ আমাদেরকে অসভ্য বর্বর জাতি বলতো। আর কোথায় 5,000 বছর আগে আমরা এই নিয়মে মানতাম, বা এই নিয়মেই আমাদের নগরগুলো গড়ে উঠেছিল। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই, কারা কারা দেখেছো মহেঞ্জোদারো সিনেমা, যেখানে অভিনয় করেছে কে? ঋত্বিক রোশন। এই ঋত্বিক রোশনের একটা ফিল্ম আছে, আমি পাশে দিয়ে দেবো। সেখানে এই মহেঞ্জোদারো ফিল্মের মাধ্যমে সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্য, নগর পরিকল্পনা সমস্ত কিছু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। যদি কেউ দেখোনি তাহলে অবশ্যই সেই সিনেমাটা তুমি দেখে নিতে পারো, তাহলে আরো ভালোভাবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, চলে আসা যাক, তাহলে মিশরের সভ্যতাটা বোঝা গেল। এবারে সিন্ধু সরস্বতী সভ্যতা। আবার বলবে ম্যাডাম সিন্ধু সরস্বতী সভ্যতা কি? দেখো, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতাকেই সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হচ্ছে। কেন ম্যাডাম? কারণ সিন্ধু নদীর পাশে যেমন পাওয়া গেছে এই সভ্যতাকে, ঠিক সেরকম সরস্বতী নদীর পাশেও পাওয়া গেছে, কিন্তু বর্তমানে এই নদীর আর অস্তিত্ব নেই। এই নদীকে আর দেখতে পাওয়া যায় না, নদী বিলীন হয়ে গেছে। মূলত দেখো, বললাম ভারত, পাকিস্তান, আফগানিস্তান, 3টে দেশ জুড়ে এই সভ্যতাকে আমরা দেখতে পেয়েছি। এটা কাঁসার যুগে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই সময় লোহার ব্যবহার মানুষ শেখেনি। তার আগেই মানুষ এত সুনিয়োজিতভাবে নগর পরিকল্পনা করা শিখে গিয়েছিল। চীনী সভ্যতার কথা প্রত্যেকেই জানো। চীনী সভ্যতা সব থেকে পুরনো বা সব থেকে নতুন সভ্যতা বলা হয়। এটা ইয়োলো নদীর পাশে গড়ে উঠেছিল। ঠিক আছে, এটাও কিন্তু সবগুলোই কিন্তু কাঁসার যুগে তৈরি হওয়া। আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার ম্যাপ দেখে দেখে। এবার নামকরণ থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে সিন্ধু সভ্যতা, একে তো খুঁজে বার করা হয়েছিল, সেটাও বলছি। তার আগে বলি নামকরণটা কিভাবে হয়েছে। আমি কেন হরপ্পা সভ্যতা বলছি? দেখো, সিন্ধু সভ্যতা সবাই মেনে নিয়েছে, কারণ কি? আমরা দেখব একজন ব্রিটিশ রয়েছেন যার নাম জন মার্শাল। তিনি ASI মানে ইন্ডিয়ান আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে, আর্কোলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিকবিদ, ইতিহাসের এমন একটা অধ্যায় যেখানে খুঁজে খুঁজে তথ্য বার করা, কি হয়েছিল পূর্বে সেগুলোকে খুব সুন্দরভাবে খুঁজে বের করে সংরক্ষণ করে রাখা, এই ডিপার্টমেন্টটাকে আমরা ASI ডিপার্টমেন্ট বলছি। সেই ডিপার্টমেন্টের এই জন মার্শাল যখন বিভিন্ন তদন্ত করার পর যখন খুঁজে বার করে যে সিন্ধু নদীকে কেন্দ্র করেই এই সভ্যতা গড়ে উঠেছিল, তখন এই যে সভ্যতাটার নামকরণ হয়েছিল সিন্ধু সভ্যতা। বেশিরভাগ মানুষ এই সিন্ধু সভ্যতা নামেই চেনে। দ্বিতীয়ত নাম আছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা কেন বলা হয়? কারণ প্রথম সাইট 1900 আমরা দেখবো 21 সালে যিনি খুঁজে বার করেছিলেন প্রথম সাইট হরপ্পাকে। তো হরপ্পা যেহেতু খুঁজে পাওয়া গেছে, তো হরপ্পার নাম থেকেই এর নাম হয়েছে হরপ্পা সভ্যতা। এছাড়া আমরা দেখবো একে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয়, যেহেতু সিন্ধু নদী আর সরস্বতী নদীর সঙ্গমে বা এই নদী দুটোর পাশেই সভ্যতা গড়ে উঠেছিল, তাই একে 3 নম্বর নাম হিসাবে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয়। 4 নম্বর নাম হিসাবে যদি বলি মেহুলা। মেহুলা কারা বলতো? আমি আগেই তোমাদেরকে বললাম, মেহুলা বলতো হচ্ছে কি মেসোপটেমিয়ার মানুষেরা ব্যবসা বাণিজ্য করতো এদের সাথে, তাই এদেরকে মেহুলা নামে ডাকতো। তো মেহুলাও কিন্তু একটা অপর নাম, চাকরির পরীক্ষায় খুব প্রশ্ন এসেছে। এছাড়া মেঘা সভ্যতা, মানে আমি যেটা বললাম সব থেকে বড় সভ্যতা, এটা কে বলেছেন? এটা একটা ঐতিহাসিকবিদ যার নাম রফিক মোগল, তিনি কিন্তু এই উপাধিটা দিয়েছে। সুতরাং এই 4টে বা 5টা নামকরণ থেকে খুব ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়, একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবার এই পাশে একটা রয়েছে পুরো ম্যাপ, যেটা তুমি ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ। এই যে জায়গাটা, এই পুরো জায়গাটা জুড়ে সিন্ধু সভ্যতার বিস্তার রয়েছে। এখানে আফগানিস্তানকে আমরা পাবো। আফগানিস্তানে যে কটা স্থান প্রত্নতাত্ত্বিকবিদরা মাটির তলা থেকে খুঁজে পাওয়া গেছে, বলা হয় সেই সময়ের মানুষ ব্যবসা করতে মেসোপটেমিয়া যেত। এবার ভাই, ব্যবসা করতে যাওয়ার জন্য তখন তো আর এরোপ্লেন ছিল না যে উড়বো ফুস করে পৌঁছে যাব, তখন তো এইসব কিছু ছিল না। তখন কি ছিল? মানুষ পায়ে হেঁটে বা কোনো রকমে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি করেই তারা যেত। এবার যেহেতু গরুর গাড়ি করে যেত, এবার আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে আরও অনেক দূরে গিয়ে তারা মেসোপটেমিয়ায় পৌঁছাতো। তো কোনো এক জায়গায় তো তাদেরকে রেস্ট বা বিশ্রাম নিতে হতো, তো তারা আফগানিস্তানে বিশ্রামাগার খুলে রেখেছিল, সেখানে তারা বিশ্রাম নিত। তো আফগানিস্তানে যে স্পটগুলো পাওয়া গেছে মূলত ব্যবসার কাজের জন্য, এই স্পটগুলোকে তারা বেছে নিয়েছিল। আর বেশিরভাগ সিন্ধু নদী যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেহেতু সব থেকে বেশি সাইট আমরা ভারতে পেয়েছি। এবং ভারতের মধ্যে গুজরাট এমন একটি জায়গা যেখানে সব
থেকে বেশি সাইট মাটির তলা থেকে খুঁজে পাওয়া গেছে এবং এখনো খনন কাজ চলছে, এখনো খোঁজা কিন্তু চলছে। প্রায় আমরা যদি দেখি প্রায় 1000-এর উপরে সাইট পাওয়া গেছে, যেখানে ভারতেই প্রায় 927টা মতো সাইট পাওয়া গেছে আর বাদবাকিগুলো পাকিস্তানে রয়েছে। ঠিক আছে, এই সাইটের নামগুলো পরীক্ষায় দেয়, সেগুলো আমরা আস্তে আস্তে সব জানবো। আচ্ছা, এরপরে চলে আসি এই যে সভ্যতার কথা বলছি, এই সভ্যতা দেখো যে কোনো সভ্যতা হঠাৎ করেই শুরু হয় না। যে কোনো সভ্যতার অনেকগুলো ধাপ থাকে। প্রথমে মানুষ কি হয়, আস্তে 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 সভ্যতার আগের দিকে এগিয়ে যায় বা সভ্য হতে শেখে। তারপরে একটা এমন ফেজ চলে যে ফেজে মানুষ খুব একটা ভালো ফেজ চলে, তারপরে আস্তে আস্তে সেটা ধ্বংসের দিকে চলে যায়। এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হয়। যে কোনো কথা একটা মাথায় রাখবে, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা রবে। জন্মের প্রথম ধাপ যখন মানুষ, তুমি দেখবে যে একদম ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে একটা গোল্ডেন এজ চলে, তারপরে আস্তে আস্তে তার মৃত্যু হয়ে যায়। ঠিক সেরকম এই সভ্যতারও ঠিক তাই হয়েছিল। প্রথমে আস্তে 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 তারা গ্রাম শুরু করলো, প্রথমে কবিলা, তারপরে গ্রাম, গ্রামের পর শহর, তারপরে আস্তে আস্তে কি হলো, পুরোটাই ধ্বংস হয়ে গেল। তো 3টে পর্যায়ে আমরা দেখি। প্রথম পর্যায়ে আমরা পাই 6000 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, এটা প্রথম চরণ হিসাবে আমরা পাচ্ছি। দ্বিতীয় চরণ, যেটাকে আমরা ভালোভাবে পড়ছি সিন্ধু সভ্যতা, যেটাকে গোল্ডেন এজ বলছি, যেখানে নগর কেন্দ্রিক সভ্যতা থেকে আরম্ভ করে পয় প্রণালী ব্যবস্থা আমরা দেখেছি, সুইমিং পুল থেকে আরম্ভ করে সব কিছু ছিল। তো সেই সময়টা 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ, এবং যখন পতন হচ্ছে তার সময়কালটা ছিল 1900 থেকে 1300। সেই 3টে ফেজে ভাগ করা হচ্ছে। আর মূলত একটা জিনিস মাথায় রাখবে, ভারতের কোন দিকে পরীক্ষায় খুব দিয়ে দেয়, ভারতের কোন দিকে, আমরা বলবো ভারতের উত্তর এবং পশ্চিম দিক জুড়ে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বসবাস রয়েছে। প্রচুর প্রশ্ন, এইটুকুনি কনসেপ্ট যা পড়ালাম, প্রচুর প্রশ্ন আসে। এর পরের ভিডিওতে আমি পুরো ব্রাঞ্চ অফ প্রশ্ন নিয়ে আসবো। আমার মনে হয় এই দুটো ভিডিও দেখার পর ভাই সিন্ধু সভ্যতা থেকে যা প্রশ্ন আসছে সবই তোমার হাতের মুঠোয় থাকবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন তোমাকে আমি দিই, যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করছো তাদেরকে বলবো, দেখো রেলের ভাই প্রচুর বিজ্ঞপ্তি আসছে। আমি রেলের ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, এসএসসির ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। 1 লাখ 2 লাখ ভ্যাকান্সি 2026 জুড়েই তুমি পাচ্ছ। তো আমার মনে হয় এত যেহেতু ভ্যাকান্সি, ভাই একটা চাকরি তো তুমি নিতে পারো। ইউর স্টাডি থেকে প্রচুর ছেলে মেয়ে ভাই চাকরি নিয়েছে, পারলে আমি কিছু ক্লিপ অ্যাড করে দেবো, তুমি দেখে নিতে পারো। তো তারা চাকরি পাচ্ছে, তো তুমি যদি চাকরি না পাও ভাই, তাহলে কি হবে, তোমার পরিবারের পাশে কে দাঁড়াবে? তো তুমি যদি এখন থেকেই তৈরি না হও, তাহলে ফর্ম ফিল আপ করে লাভ নেই। ফর্ম ফিল আপ করে গেলে কিছু হবে না, পড়াশুনো করে ফর্ম ফিল আপ করো যাতে চাকরি নিতে পারো। এবার কথা হচ্ছে কোথায় পড়বো ম্যাডাম, পড়াশুনোর জন্য কোথায় পড়াশুনো করব। দেখো তুমি ইওর স্টাডি অ্যাপ বাড়ি বসে ডাউনলোড করতে পারো। প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, বাড়ি বসেই পড়াশুনো করছে। ভাই সময় নষ্ট কেউ করছে না, কারণ তুমি যে সময় নষ্ট করবে সে সময় অন্য কেউ তোমার থেকে এগিয়ে যাবে। তো তারা বাড়িতে বসে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে ঘরে বসে পড়াশুনো করছে। তো তুমিও শুরু করে দাও। আমি প্রত্যেককে সাজেস্ট করব 0 to Pro 6.0 ব্যাচ নিতে। তার কারণ এই ব্যাচটা নিলে তুমি সব চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে, সব চাকরির জন্য কিন্তু পরীক্ষায় বসতে পারছো। এবার তোমার যদি মনে হয় না আমি শুধু রেলের কোর্স নেব, ভাই রেলের কোর্স নিতে পারো। তোমার মনে হলে তুমি এসএসসি নিতে পারো, তোমার মনে হলে তুমি পুলিশের নিতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি জিকেতে খুব দুর্বল, যেমন আমার ছাত্রছাত্রীরা অনেকেই বলে ম্যাডাম জিকে খুব ভয় লাগে, ম্যাডাম ম্যাথ খুব ভয় লাগে। যারা যারা জিকে পড়ে তাদের রিভিউ আমি দিয়ে দেবো, যে যারা চাকরি পেয়েছে তারা জিকে নিয়ে কি বলছে একটু পারলে দেখে নিও। তো অনেকের ম্যাথে দুর্বলতা রয়েছে, তুমি চাইলে তোমার পছন্দ মতো সাবজেক্ট নিতে পারো। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, কোর্সের সুবিধা তুমি দেখে নিতে পারো। ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা যদি কিছু প্রশ্ন থাকে ক্লিয়ার করে দেবে, কিভাবে কোর্স পারচেস করতে হবে সেই সব কিছু তোমাকে জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে। চলো আমরা শুরু করছি আমাদের পরের বিষয়। অফলাইনে পড়ছিলাম তো তো পড়ে আমি যেটা বুঝছিলাম যে মানে যাওয়া আসা বা ওইখানে যে মাসিক ফিটা দিতে হয় তার তুলনায় অনলাইন বেটার, অনেক বেটার। যা দিচ্ছে তার থেকে বেশি বেশি করে বলতে গেলে পাচ্ছি। তুমি ফুললি স্যাটিসফাইড তো? হ্যাঁ স্যার, একদম। তো বলো, তোমার সিএসএফ এর চাকরি পেতে আমাদের ইউ স্টাডি টোটাল টিম এসএসসি জিডি ব্যাচ তোমাকে কতটা হেল্প করতে পেরেছে? পুরোপুরি, এদের আর কিছু বলার নেই, পুরোপুরি সবটাই। অতসী ম্যামের ক্লাস, তারপর ঋতুপত স্যারের ক্লাস, এদের ক্লাস করে আমি স্যার সিআইএসএফ পেয়ে গেছি। ওকে, গ্রেট। বাকি সব সাবজেক্টে সাহায্য করেছে। অতসী ম্যাডাম অনেক সাহায্য করেছে, সব থেকে স্যার ইতিহাস সব থেকে আমার খুব পছন্দ স্যার, ইতিহাস আর ভূগোল মেন।
দেখো আমরা যে বিষয়টা শুরু করেছিলাম সে বিষয়টা কি ছিল, সে বিষয়টা ছিল যে ভারতের এই যে উত্তর দিক এবং পশ্চিম দিক জুড়ে বিস্তার লাভ কে করছে, সিন্ধু ঘাটি সভ্যতা। এবার এই সভ্যতার পরীক্ষা এক এক সময় দিয়ে দেয় যে দেখতে কি রকম ছিল, বলবে ত্রিভুজাকার দেখতে ছিল। এই সভ্যতাটাকে দেখতে ঠিক কি রকম ছিল না, ত্রিভুজাকার দেখতে ছিল। পরীক্ষায় খুব দিয়ে দেয়, দেখো আকৃতি কি ছিল, ত্রিভুজাকার। কত বর্গ কিলোমিটার ছিল একেবারে দেখতে পারো। আমাদের বিশ্বের 4টি সভ্যতার মধ্যে সব থেকে বড় সভ্যতা কে ছিল না, সিন্ধু ঘাটি সভ্যতা। খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রাখবে। এবার একে আবিষ্কার কি করে করা গেল, হঠাৎ করে এই সভ্যতার উদ্ভবই বা কি করে হলো। দেখো ব্রিটিশ ভারতে এসেছিল আমাদেরকে শোষণ করতে, 200 বছর রাজত্ব করে তারা এটা বুঝেছিল ভারত অসভ্য জাতি। ইনফ্যাক্ট তারা এটাও বলতো যে ডগ আর ইন্ডিয়ান নট অ্যালাউ, তারা লিখে রাখতো তাদের যে কোনো ক্লাব বলো বা ভালো কোনো জায়গায় একদম বড় বড় করে হেডলাইন করে দিত। তারা ভাবতো যে তারাই ভারতে আসার পর ভারতের মানুষকে তারাই সভ্যতা শিখিয়েছে। কিন্তু এক সময় কি হয়েছে দেখো, ব্রিটিশেরই এক সেনা, ঠিক আছে, সে ব্রিটিশদের কাজে এত অসন্তুষ্ট হয়েছে, সে বলে ধুর বাবা এদের কাজ ছেড়ে পালিয়ে যেতে পারলে বাঁচি। এবার সে পালাতে 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 পাঞ্জাবের একটি জায়গায় গিয়ে পৌঁছায়। এবার সেখানে সে বুঝতেই পারে না যে সে একটা সাইট আবিষ্কার করে ফেলে, কিন্তু সে ভাবে এটা কি, মানে তিনি বুঝতে পারে না, কিন্তু তিনি যা দেখে সেটাকেই তিনি কি করে খাতায় লিপিবদ্ধ করতে শুরু করে এবং তিনি একটা বইও পাবলিশ করে ফেলে এই বিষয়ে। এরপরে এই বই থেকে তথ্য পেয়ে বিভিন্ন আর্কোলজি ডিপার্টমেন্টের লোকেরা, যারা ইতিহাস প্রেমী, যারা ইতিহাস ভালোবাসে, তারা এই বিষয় নিয়ে জল্পনা কল্পনা শুরু করলো। আমরা দেখলাম প্রথম জল্পনা কল্পনা শুরু করছে চার্লস ম্যাসন। তিনি 1826-এ ভারতে আসছেন এবং এই বিষয়ে তথ্যগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন। আচ্ছা দেখি তো কি সিন্ধু সভ্যতা, কি হরপ্পা সভ্যতা, কি পাওয়া গেল, মাটির নিচে কি পাওয়া গেছে। মানে রেল লাইন বসানোর সময় ব্রিটিশ দেখছে মাটির তলা থেকে ভাই ইট পাওয়া যাচ্ছে, আর ইটগুলো ভাই যে সে ইট না, ভালো ইট। আর সে সময় কার্বন ডেটিং মেথড চলে এসেছিল। ওই কার্বন মেথডের সাহায্যে দেখা গেল আরে ভাই এটা তো এখনকার ইট না, এটা তো বহু যুগ আগেকার ইট। তখন ব্রিটিশের মাথায় হাত, তখন ব্রিটিশ কি করলো, খনন কাজ শুরু করলো, খুঁড়তে শুরু করলো মাটির তলা, এবং তখনই আবিষ্কার হয়ে গেল। এরপরে এই খোঁড়াখুড়ির কাজ কে করছে দেখো 1861-তে আলেকজান্ডার কানিংহাম বলে একজন ব্যক্তি ছিলেন। তিনি ব্রিটিশের ডিপার্টমেন্টে কাজ করতেন। ভাই তিনি রিটায়ার্ড হয়ে গেছেন, তিনি ইতিহাস প্রেমী ছিলেন। তিনি একটা ডিপার্টমেন্ট খুলবেন যাকে বলা হচ্ছে ইন্ডিয়ান আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ASI তিনি খুলবেন। যাই হোক তিনি খুললেন এবং তিনি প্রথম ভারতীয় প্রত্নতত্ত্বের জন্ম খুলেন এবং তার পরামর্শেই আমরা কি দেখলাম, বিভিন্ন রকম ভাবে বারে বারে দায়িত্ব দেওয়া হলো কাকে না, দয়ারাম সাহানি বলো, এছাড়া জন মার্শাল বলো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলো, এরা এক একটা জায়গা মাটির তলা থেকে খুঁজে বার করলো এবং তারা দেখতে পেল যে ভারতে এই যে মাটির নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন শহর রয়েছে এবং তারপর থেকে আস্তে 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 এই জিনিস প্রকাশ্যে এলো। এই যে আমি ম্যাপের সহিত তোমাকে দেখিয়ে দিলাম যে এতগুলো জায়গা খুঁজে পাওয়া গেছিল সিন্ধু নদীকে কেন্দ্র করে। এই যে তুমি সিন্ধু নদী দেখছো, সিন্ধু নদীকে কেন্দ্র করে এতগুলো সাইড, এতগুলো জায়গা খুঁজে পাওয়া গেছে, যেখানে কিছু তুমি দেখতে পারবে পাকিস্তানে রয়েছে আর বেশিরভাগ সব কোথায় রয়েছে, ভারতে রয়েছে। আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে কিছু জায়গা থেকে খুব প্রশ্ন দেয়, যেমন ধোলাবিরা, ভারতের একটি জায়গা যেটা হচ্ছে ধোলাবিরা। কোথায় রয়েছে ধোলাবিরা জায়গাটা? দেখো ভারতের গুজরাট নামে একটি জায়গা রয়েছে, যেখানে এই যে তুমি ধোলাবিরাকে দেখছো, এই ধোলাবিরাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি করেছে, স্বীকৃতি দিয়েছে। এখানকার জল নিকাশি ব্যবস্থা এত সুন্দর ছিল যে জল নিকাশি ব্যবস্থা দেখে সবার তো চক্ষু চড়ক গাছ। একে খুঁজে বার করেছিল জগপতি যোশী 1968-তে। এই জন্য বিশ্ব ঐতিহাসিক স্থানে এ তকমা পেয়েছে। ভারতের সিন্ধু সভ্যতার প্রথম সাইট ধোলাবিরা, যাকে কি করা হয়েছে, ইউনেস্কো দরজা দিয়েছে। এছাড়াও প্রশ্ন দেয় 5টি বৃহত্তম স্থান যেটা পাওয়া গেছে হরপ্পা বা সিন্ধু সভ্যতায়, তার নাম আমরা বলবো রাখিগাড়ি, মহেঞ্জোদারো,
হরপ্পা, ধোলাবিরা, এগুলো হচ্ছে বিশাল বড় বড় এলাকা যেটা মাটির তলা থেকে আমরা কি করেছি, খুঁজে পেয়েছি। এবার দেখো কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো, মেন পয়েন্ট। যেমন এটা আমরা বলতে পারবি প্রাগৈতিহাসিক একটা সভ্যতা, মানে বহু পুরনো দিনের একটা সভ্যতা। তারপরে আমরা বলতে পারি এটা কাঁসার যুগে, সত্যি কাঁসার যুগ। এছাড়া আমাদের যে আধুনিক এখনকার যে দিন যাপন আমরা করি, সেই আধুনিক কলা কৌশলে বা বলতে পারো পুরো ব্যাপারটা আধুনিকভাবে মডারেট কিন্তু করা হয়েছে। যেখান থেকে প্রশ্ন দেয়, চলো চলে আসি এই যে মানে প্রথম যে ধাপ, একেবারে প্রথম শুরুতে আর্লিয়ান ফেজে, যখন মানুষ শহর নির্মাণ করেনি, যখন গ্রাম বা কবিলা ছিল, সেই সময় মানুষ কোন কোন জায়গাগুলো, কোন কোন নগরগুলো তৈরি করে ফেলেছিল। দেখো মেহেরগড়, আমির, কোটদিচি, দাম, সাদাত এবং শেথি সিসওয়াল, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা পাকিস্তানের সব নামগুলো দেওয়া হয়েছে। এরপরে যেটাকে গোল্ডেন এজ বলছি, সেখানে হরপ্পা, মহেঞ্জোদারো, রাখিগাড়ি, লোথাল, এই 4টে জায়গাকে পাই। খুব গুরুত্বপূর্ণ কি জানো, লোথাল, যেটাকে আমরা দেখব বন্দর, মানে ভাবো এখন আমরা যানবাহন বা জাহাজে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেই সময়ের মানুষেরা এই জাহাজ বা বন্দরের ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্য করতো, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় জলপথের মাধ্যমে যেত। ভীষণ সুন্দর টেকনিক্যাল একটা প্রসেস ছিল, যেখানে এই লোথাল ছিল একমাত্র বাণিজ্যিক কেন্দ্র যেটা গুজরাটে অবস্থান করছে। এছাড়া যদি তুমি দেখো একেবারে শেষ হয়ে যাওয়া, যখন সভ্যতাটা শেষ হয়ে যাচ্ছে, সেই সময় আমরা বিভিন্ন সংস্কৃতি দেখতে পাই, যেমন রংপুর সংস্কৃতি, ঝুকার সংস্কৃতি, এগুলো দেখতে পাই। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি যে এই সভ্যতাগুলো ছিল। একটু জাস্ট চোখ বুলিয়ে নিতে হবে, আর কিছু নেই, আমি জাস্ট দিয়ে দিয়েছি, তুমি দেখে নিতে পারো। এবার যে জায়গা থেকে খুব প্রায়শই প্রশ্ন দেয়, সেই জায়গাটা হচ্ছে এই যে আমি সিন্ধু সভ্যতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বললাম, আমাদের জিজ্ঞাসা করে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, পূর্ব দিকের সব থেকে উঁচু পয়েন্ট কি, আমরা বলবো মান্ডা। সব থেকে উপরে ছিল মান্দা শহর জম্মু কাশ্মীরে অবস্থান ছিল। যদি বলে সব থেকে দক্ষিণে কি ছিল, আমরা বলবো দায়েমাবাদ। আমরা কি বলবো, দায়েমাবাদ। সব থেকে পূর্ব দিকে কে ছিল, আলমগীরপুর। দেখো এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়। এবং সব থেকে পশ্চিমে কে ছিল, সুতকাগেন্ডা। এই 4টে জায়গার নাম মনে রাখতে হবে। সবার উপরে কে ছিল, মান্দা, উত্তরে একদম প্রথমে ছিল। দক্ষিণে কে ছিল, দক্ষিণে ছিল দায়েমাবাদ। পূর্বে কে ছিল, আলমগীরপুর। এবং পশ্চিমে কে ছিল, পশ্চিমে ছিল সুতকাগেন্ডা। প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর 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 প্রশ্ন এসেছে। চলো, যে সাইটগুলো খুঁজে পাওয়া গেছে তার মধ্যে প্রথম সাইটটা রেখেছি লোথাল। লোথালকে খুঁজে বার করা হয়েছে কোথা থেকে, দেখো গুজরাটে লোথালকে খুঁজে পাওয়া গেছে। কোন নদী, সবরমতী নদী গুজরাটে রয়েছে, তার একটা উপনদী রয়েছে ভোগবা নদী, তার পাশে এই জায়গাকে খুঁজে পাওয়া গেছে। যখন মাটির তলা থেকে খুঁজছে, কে খুঁজেছে, এস আর রাও। কত সালও দেওয়া রয়েছে, দেখে নিও, প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। এখান থেকে কি পাওয়া গেছে, দেখো এখান থেকে সব থেকে মেন যে জিনিস পাওয়া গেছে সেটা হচ্ছে, মাথায় রাখবে, এটা একটা বন্দর ছিল যেখানে ব্যবসা বাণিজ্য হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে পুঁতি তৈরির কারখানা, সেই সময় মানুষেরা ছেলে মেয়ে উভয় নির্বিশেষে গলায় গহনা পরতো। সেই পুঁতি, নীল পুঁতি, লাল পুঁতি, সেই সমস্ত পুঁতির নিদর্শন পাওয়া গেছে। এছাড়া ময়দা পেশার কল বা চালের খোসা পাওয়া গেছে, ফায়ার পিট পাওয়া গেছে। এগুলো সব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আর এই যে লোথাল বলছি, এর অন্যান্য নামও ছিল, যেমন মৃতদের শহর, মিনি হরপ্পা, মিনি মহেঞ্জোদারো একে ডাকা হতো। ভেরি 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 ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। দ্বিতীয়, এই যে দেখো আমি ছবি দিয়ে দিয়েছি, এই পুঁথিগুলো আমরা এই জায়গায় পেয়েছি। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে কালীবঙ্গান আমরা পেয়েছি। কালীবঙ্গানটা কোথায়, এখানে ম্যাপে আমি দিয়ে দিয়েছি, এই দেখো কালীবঙ্গান। কালো রং, কালীবঙ্গান মানে কালো রং বা কালো রঙের ছুরি ব্যবহার করা হয় বা বলা হয়। এই যে কালীবঙ্গান, এটা আমরা পেয়েছি রাজস্থানের সরস্বতী বা ঘাগরা নদীর তীরে, বর্তমানে হনুমানগড় জেলায় অবস্থান করছে। কে খুঁজে বার করেছে, অমলানন্দ ঘোষ, তাকে দেখেছি, তিনি খুঁজে বার করেছেন। এছাড়া আমরা এখান থেকে কি কি পেয়েছি একটু দেখব। দেখো এই শহরটাকে, কালীবঙ্গানকে মূলত আমরা সেই সময় মনে করেছি যে একটু হয়তো অন্য শহরদের থেকে, মানে হয় না যে দরিদ্র সীমার নিচে হয়তো ছিল, কারণ এখানে আমরা সেভাবে পোড়া ইটের ব্যবহার পাইনি, এখানে কাঁচা ইটের ব্যবহার পেয়েছি।
এছাড়া আমরা মনে করেছি যে পোড়া ইট যেখানে বেশিরভাগ জায়গায় যেখানে রয়েছে তাহলে হয়তো সেই জায়গাগুলো একটু উন্নত, আর যেখানে কাঁচা ইট আছে সেখানে হয়তো একটু দরিদ্র সীমার নিচে, তবে এটা কোনোভাবেই প্রমাণ হয় না, তবুও একটা আন্দাজ করা যায়। ঠিক আছে, চাষ করার জিনিস একসাথে দুটি ফসল, ধরো কেউ ধান গম একসাথে চাষ করেছে, এই দুটি ফসল চাষ করার নমুনাও আমরা এই জায়গা থেকে পেয়েছি। এছাড়া কাঁচা কাঁচা ইট, কাঠের ড্রেন, এগুলোর আমরা নিদর্শন পেয়েছি। অগ্নিকুণ্ডও আমরা এখান থেকে পেয়েছি, এবং ভূমিকম্পের প্রাচীনতম নিদর্শন আমরা এই কালীবঙ্গান থেকে পেয়েছি। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরের যে স্থান সেটা হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরাকে বলা হয় সাদা কূপ। এই ধোলাভিরা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। ঠিক আছে, কে আবিষ্কার করেছে? জগপতি যোশী। সালটা মাথায় রাখবে। একে, এই জায়গাটাকে না দ্বিতীয় বৃহত্তম হরপ্পাও বলা হতো। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবে, হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটো শহরকে সিন্ধু সভ্যতার ক্যাপিটাল হিসাবে কিন্তু আমরা চিনি। দেখো, 40তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে 2021-এ ধোলাভিরাকে তকমা দেওয়া হয়। কারণ কি? একমাত্র কারণ, যেখান থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে, 16টি বৃহত্তম পাথর কেটে জলাধার নির্মাণ করা। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তুমি আশা করছি দেখতে পারবে। সেই জলাধার তৈরি, এছাড়া স্টেডিয়াম তৈরি, সাইনবোর্ড। সেই সময়ের মানুষেরা, ধরো তুমি কোনো বাজারে ঢুকছো, উপরে সাইনবোর্ড মেনশন, যেটা এখন আমরা করি, সেই সময় এই জিনিসগুলো ছিল। ঠিক আছে, জ্যোতিষবিদ্যার হাসপাতাল, সমস্ত কিছু আমরা এই স্থান থেকেই খুঁজে পেয়েছি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো আর একটা স্থান, রোপার। এই রোপারটা কোথায় অবস্থান? পাঞ্জাবের সতলজ নদীর পাশে অবস্থান করছে। জগদত্ত শর্মা 1953-তে একে খুঁজে পেয়েছিল। এই সাইটটা গুরুত্বপূর্ণ কারণ কি জানো? স্বাধীনতার পর প্রথম এই সাইটটাকে খুঁজে পাওয়া গেছিল, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি সুরকোটদা। ভাই, এটাও গুজরাটের কচ্ছ জেলায়। জগপতি যোশী 1968-তে একে খুঁজে বার করেছে। এখানে ভূমিকম্পের প্রমাণ এবং ঘোড়ার হাড়ের চিহ্ন পাওয়া গেছে। এখানে আমরা প্রচুর পশু পাখি দেখেছি, কিন্তু ঘোড়ার উল্লেখ এখানে পাইনি। তবে মনে হয়, মানে এই জায়গা থেকেই কিন্তু আমরা মনে হচ্ছিল যে ঘোড়াও হয়তো ছিল। এই জায়গাগুলো একটু স্ক্রিনে দেখাচ্ছি, এগুলোকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। এরপরে মনে রাখবে রাখিগাড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরিয়ানায় অবস্থান করছে, ঘাগরা নদীর পাশে। ঠিক আছে, এই জায়গাটা খুঁজে পাওয়া গেছে। এখানে অগ্নিকুণ্ডু মনে হতো বা মনে করা হয়। অগ্নিকুণ্ডু কেন থাকা হয়, মানে কেন পাওয়া গেছে? নিশ্চয়ই এখানে যজ্ঞ ঠজ্ঞ হতো, বা এরা ভগবানকে মানতো, কিন্তু কোনো রকমভাবে ভগবানের মন্দির, মসজিদ বা যাই হোক কিছুই কিন্তু পাওয়া যায়নি। শিলমোহর পাওয়া গেছে, যেখানে পশুদেরকে, প্রত্যেকটা শিলে পশুর মূর্তি আমরা দেখেছি, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি। দেখো, এখানে লাল মৃৎপাত্র, মানে লাল রঙের মাটির পাত্র পাওয়া গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে পাওয়া গেছে। তো যে সাইটগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই সাইটগুলো মনে হয় তোমাদের একটু চোখ বুলিয়ে রাখা উচিত। এই যে দাইমাবাদ, যেটা বললাম, মহারাষ্ট্রের আহমেদাবাদে অবস্থান করছে, যেটা হরপ্পার সব থেকে দক্ষিণতম বিন্দু। প্রচুর 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 প্রশ্ন এসেছে এখান থেকে পাওয়া গেছে। দেখো, একটি ব্রোঞ্জের রথের প্রমাণ এখান থেকে পাওয়া গেছে। এই জায়গাগুলোকে ভালো করে আমাদেরকে দেখে রাখতে হবে। তারপরে রয়েছে সুতকা গেন্ডু, যেটা পাকিস্তানে রয়েছে, পাকিস্তানের বালুচিস্তানে। ঠিক আছে, এখানে আমরা ট্রেডিং মানে হচ্ছে কি বলতো, ব্যবসা বাণিজ্য করার প্রমাণ পেয়েছি, এবং এটা সব থেকে পশ্চিমের স্থান। ঠিক আছে, মহেঞ্জোদারো থেকে প্রচুর জিনিস পেয়েছি। মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থান করছে। রাখাল দাস ব্যানার্জি একে খুঁজে বার করেছে 1922-এ, আমরা প্রত্যেকে জানি। এছাড়া এখানে গ্রেট স্নানাগার, প্রচুর বড় স্নানের একটা বাঁধ পাওয়া গেছে। এখন আমরা সুইমিং পুলে স্নান করি, ঠিক সেই রকম দেখতে একটা স্নানাগার পাওয়া গেছে। আর এই যে আমি বলছি মহেঞ্জোদারো, এখানে প্রচুর মৃতের স্তূপ আমরা পেয়েছি। মৃতের ঢিবি, আধ্যাত্মিক শহর, মরুভূমির উদ্যান, একে অনেক নামে ডাকা হয় বা দেখানো হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। এছাড়াও আমরা পেয়েছি নগ্ন ব্রোঞ্জের একটা নর্তকী পেয়েছি, এবং এই প্রমাণগুলো আমরা এই জায়গাতে খুব সুন্দরভাবে পেয়েছি। এই যে আমি দেখিয়ে দিলাম, এই সময় নগর 3টে পার্টে ভাগ থাকতো, বুঝেছো? উপরে হচ্ছে, সব থেকে উপরে হচ্ছে ধরা হতো সব থেকে বড় লোকরা বসবাস করত। মাঝের জায়গায় যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তারা বসবাস করত, এবং এই যে লাস্টের পোর্শন, সেখানে সব থেকে গরিব বা দরিদ্র মানুষেরা বসবাস করতো। এই 3টে পার্টে এই সময়ের সমাজ ভাগ ছিল। আর এই যে গ্রেট স্নানাগার বললাম, এরকম গ্রেট স্নানাগার এখানে ছিল। এই পাশে কুয়ো ছিল, কুয়ো থেকে জল এনে এনে দেওয়া হতো। পয়ে পরিষ্কার এখানে খুব সুন্দরভাবে
ব্যবস্থা ছিল। ঠিক আছে, এই যে কিছু চিত্র, কিছু ছবি আমরা পেয়েছি, ঠিক আছে, যার নিদর্শন তোমাদেরকে দিয়ে দিলাম। চানহদারো, এটাও পাকিস্তানে অবস্থান করছে। এখান থেকে আমরা পেয়েছি শিল্পের শহর, মানে আমরা যে শিল্প কারিগরি, দেখো ভারতের যেমন এক একটা শহর রয়েছে, এক একটা শহরের গুরুত্ব এক এক রকম, এই জায়গাতেও এক একটা শহরে এক এক রকমের কাজ হতো। এই চানহদারোতে আমরা দেখব প্রচুর পরিমাণে পুঁথির কাজ, গয়নাগাটির কাজ খুব বেশি হতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার এই যে সভ্যতার শহর কিরকম ছিল, কৃষি কিরকম ছিল, পশুপালন, লিপি, চলো সেগুলো আমরা দেখি। দেখো সড়ক কিরকম ছিল, রাস্তা কিরকম ছিল, আমি তোমাকে দিয়ে দেবো একটা ছবি, তুমি দেখলে আশা করি বুঝতে পারবে। এই যে রাস্তা, রাস্তা গ্রিড সিস্টেম, বা আমরা দাবা খেলেছি না, এই দাবার মতো। তুমি যদি একটু ভালো করে দেখো, এই দেখো এই রকম ভাবে আসবে, এসে এই জায়গাটায় এসে মিল হচ্ছে, যাকে গ্রিড সিস্টেম বলা হয়। আর এই রাস্তাগুলো সব ইট দিয়ে তৈরি হতো। ঠিক আছে, তো আর প্রত্যেকটা রাস্তার কত মিটার, 10 মিটার করে চড়া হতো। খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে করা হয়েছিল। এছাড়া শহরগুলোকে 3টে ভাগ ছিল, কোনো কোনো জায়গায় 2টো ভাগ ছিল। আমি একটু এক্সেপশনাল মনে রাখবো বা তোমাদেরকে বলে দেবো, ধোলাভিরা, যাকে 3টে পার্টে তুমি ভাগ পাবে শহরের, ধোলাভিরা, রাখিগাড়িকে, আর বাদবাকির 2টো অংশ, একটা পশ্চিম অংশ, একটা পূর্ব অংশ তুমি পাবে। লোথাল এবং সুরকোট্টা, এই 2টো জায়গাকে তুমি পাবে যে শহরের চারিপাশে কোনো রকম গণ্ডি ছিল না বা ঘেরা ছিল না, এরা সুরক্ষাকে খুব মানে প্রাধান্য দিত। তো এরা শহরের চারিপাশে একটা ভালো করে ঘেরা বা গণ্ডি দিত, কিন্তু এই 2টো জায়গা যেখানে সেটা ছিল না। ঠিক আছে, প্রতিরক্ষার কিছু ছিল না। চমৎকার নিষ্কাশনী ব্যবস্থা, এই দেখো ড্রেনের মাধ্যমে জল আসতো। ধরো আমরা যে সমস্ত কাজগুলো করি, মলমূত্র ত্যাগ করি, সেগুলোকে সুন্দরভাবে শহর থেকে বের করে গিয়ে বাইরে ফেলা, খুব সুন্দর দারুণ সিস্টেম ছিল। জিপসাম এবং চুনের ব্যবহার করে ইটগুলোকে জোড়া হতো। ম্যানহোল ছিল, যে ম্যানহোল এখন আমরা ব্যবহার করি, ছবি দিয়ে দেবো পাশে, দেখে নিও, ম্যানহোল ব্যবহার করতো। এবং রাস্তা খুব সুন্দরভাবে সমান্তরাল রাস্তা ছিল, দারুণ নিষ্কাশন ব্যবস্থা ছিল। এই যে এদের বাড়ির একটা চিত্র আমি দিয়ে দিলাম, দোতলা বাড়ি, 3তলা বাড়িও দেখা গেছে, সামনে একটা উঠোন দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, এই দেখো কুয়ো, এই দেখো টয়লেট করার জায়গা, ছাদ, এ দেখো সিঁড়ি দিয়ে উঠছে, রাস্তা, সব কিছু ঝকাঝক পয় পরিষ্কার ছিল সেই সময় মানুষেরা। ঘরের বিন্যাস কিরকম ছিল, 4 বা 5টি ঘর থাকতো, প্রত্যেকটা ঘরে বা বাড়িতে উঠোন থাকতো, সব বাড়ির গোপন জায়গা থাকতো, মানে হঠাৎ করে গিয়ে কেউ রাস্তায় উঠতে পারবে না, এরকম ভাবে সুন্দর বা সিস্টেমেটিক ওয়েতে সবকিছু ছিল। ইট 2 ধরনের দেখা গেছে, একটা কাঁচা ইট, একটা পাকা ইট। কাঁচা ইটে বলা হতো যেটা দিয়ে রাস্তা এবং দুর্গ তৈরি করা হতো, আর পাকা ইট দিয়ে ভবন এবং ড্রেন তৈরি করা হতো। এবং ইটের অনুপাত ছিল 4:2:1। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে। এই যে ধ্বংসাবশেষের একটা চিত্র, আর এটা হচ্ছে এআই দ্বারা নির্মিত একটা চিত্র। এই যে সিন্ধু নদী, এইভাবে সুন্দর করে এক একটা শহর গড়ে উঠেছিল। এবার চলে এলাম আমরা লিপির কাছে। সেই সময় মানুষের লিপির ব্যবহার কি জানতো না, তারা কি লিখিত বা লেখাপড়া জানতো না? এত উন্নত মানুষ, দেখো লেখাপড়া জানতো, এবং আমরা শিলমোহরগুলোতে প্রমাণ তো এটা পেয়েছি। দেখো আমরা দেখব ডান দিক থেকে বাম দিকে, যাকে আমরা ব্রিস্টোফেডন পদ্ধতি বলি। কি পদ্ধতি? আমরা একটু লিখে নেব খাতায়, ব্রিস্টোফেডন। ঠিক আছে, ব্রিস্টোফেডন পদ্ধতি বলে থাকি, যেখানে আমরা দেখি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো এবং চিত্রাঙ্কনের ব্যবহার করা হতো, চিত্র আকারে লেখা হতো। দেখো আমরা যদি দেখি মেসোপটেমিয়ার সভ্যতা, নীল নদের সভ্যতা এবং এই যে চীনী সভ্যতা, এইদের লিপি কিন্তু পড়া বা পাঠ উদ্ধার করা গেছে, কিন্তু এখনো অবধি এতগুলো বছর হয়ে গেছে, শহরগুলোকে খুঁজে পাওয়া গেছে, 100 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমরা কিন্তু এই যে হরপ্পা সভ্যতার কথা বলছি, তার লিপি এখনো অবধি পড়ে বা পাঠ উদ্ধার করতে পারিনি। আমি ছবি রেখেছি, দেখো প্রত্যেকটা লিপিতে বা শিলে তুমি এই যে জন্তুর ছবি পাবে প্রথমে, এবং
উপরে তুমি এই দেখো চিত্রাঙ্কনের মাধ্যমে কিছু লেখা পাবে। প্রত্যেকটা লিপিতে আমরা এরকম পেয়েছি, প্রচুর পরিমাণে লিপি মহেঞ্জোদারো থেকে, লিপি না শিল কিন্তু খুঁজে পাওয়া গেছে। তো এখনো অবধি পড়া যায়নি, যেহেতু আমরা মহেঞ্জোদারো বা এইগুলোর পড়ে ফেলেছি, লিপি পাঠোদ্ধার করেছি, তার কারণ কি ওখানে না একটা এমন একটা শিলা পাওয়া গেছে যে শিলাতে প্রথমে তো মেসোপটেমিয়ার লিপি ছিল, তার নিচে গ্রিক ভাষায় লেখা, যেহেতু গ্রিক মানুষ উদ্ধার করে ফেলেছিল তো গ্রিক ভাষায় ট্রান্সলেট করা ছিল। তো ওই শিলটা মানুষের কাছে বা যারা প্রত্নতাত্ত্বিকবিদ ছিল তাদের কাছে একটা গুগল ট্রান্সলেটের কাজ করেছে, তো তারা সেগুলোকে ট্রান্সফার করে নিয়েছে, পড়ে নিয়েছে। কিন্তু ভারতে এরকম কিছু পাওয়া যায়নি, তাই এখনো অবধি এর পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি। এবার এই যে এত সুন্দর সভ্যতা ধ্বংস হলো কি করে? দেখো, অনেক বিজ্ঞানীর মত অনেক রকম। অনেকে বলে ভূমিকম্পে নষ্ট হয়েছে, অনেকে বলে বন্যায় নষ্ট হয়েছে, অনেকে বলে খরায় নষ্ট হয়েছে, অনেকে বলে এই সমস্ত মানুষেরা খুব শান্তিপ্রিয় মানুষও ছিল, আর্যরা এসে এদের উপর আক্রমণ করে এরা মারা গেছে। দেখো, কিছু এখনো অবধি যেহেতু প্রমাণ করা যায়নি, হ্যাঁ, তো বলা যায় না কিভাবে এই এত সুন্দর সভ্যতা ধ্বংস হয়েছে। তবে দেখো, মহেঞ্জোদারোকে 9বার বন্যা এসেছে, 9বার সুন্দরভাবে গড়ার আমরা প্রমাণ পেয়েছি। তবে এটা বলা হয় যে একটা ভীষণ সময় বা একটা অনেক বড় সময় অবধি খরা চলে, কন্টিনিউ খরা চলে, যার ফলে কি চাষাবাদ হয় না, ব্যবসা বাণিজ্য হয় না, এবং মানুষ আস্তে 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 কি হয়, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে শুরু করে এবং আস্তে আস্তে এইভাবে ধ্বংসের দিকে এগিয়ে যায়। তো এইভাবে এত সুন্দর একটা সভ্যতা শেষ হয়েছে। তবে এই সভ্যতায় মারামারি, খুনোখুনি, কাটাকাটি, এক জায়গা থেকে অন্য জায়গায় দখল করে নেওয়া, এই বিষয়টা কিন্তু আমরা দেখিনি। তো মনে রাখবে, এই সময়ের মানুষেরা খুব শান্তিপ্রিয় এবং শান্তভাবে বসবাস করতো। তো এইভাবে এত সুন্দর একটা সভ্যতার শেষ হয়েছে। তো এই ছিল পুরো বিষয়। আর আরেকটা কথা মাথায় রাখবে, কোনো রকমভাবে মন্দির মসজিদ এদের কোনো রকম নিদর্শন পাওয়া যায়নি। তবে হ্যাঁ, মাতৃদেবীর আরাধনা করা হতো বলেই মনে করা হচ্ছে, কারণ নানান ইয়েতে মেয়েদের চিত্র পাওয়া গেছে, যেখানে একটা এরকম শিল পাওয়া গেছে যেখানে মেয়েদের পেট থেকে গাছ জন্ম নিচ্ছে। তো সেখানে মনে করা হয় যে মেয়েদেরকে পুজো করা হতো, বিভিন্ন পশুদেরকে পুজো করা হতো, প্রকৃতি প্রেম এরা প্রচুর পরিমাণে বেশি করতো। তবে কোনো যে ভগবানের ছবি এইভাবে কিছু পাওয়া যায়নি, না ভগবান, না খ্রিস্টান, না মসজিদ, না এরকম কোনো জিনিসের কিন্তু সেভাবে নিদর্শন পাওয়া যায়নি। তো এই ছিল পুরো সিন্ধু সভ্যতার বিষয়। এরপরে PYQ আসবে, আশা করছি ওটা দেখে নিলে তোমার আর কোনো কিছুই ডাউট থাকবে না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ক্লাসে।